ডিয়ার ফ্রেন্ডস, আমি আলতামাস কবির। তোমরা দেখছো অঙ্কবাজার। আমরা শতকরা চ্যাপ্টারের 1 থেকে 30 পর্যন্ত প্রশ্নের সমাধান অলরেডি করে ফেলেছি। আজকে তার পরের প্রশ্নগুলি সমাধান করার চেষ্টা করব। তো চলো সরাসরি বোর্ডে চলে যাওয়া যাক। 31 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এক ব্যক্তির বর্তমান বেতন 10,000 টাকা, পরপর 3 বছর বেতন যথাক্রমে 10%, 20%, 30% বৃদ্ধি হলে 3 বছর পর বেতন কত টাকা হবে? খুবই সহজ একটি অঙ্ক। এই টাইপসের বেশ কিছু অঙ্ক আমরা লাভ ক্ষতিতেও করেছি এবং এই চ্যাপ্টারে ফার্স্ট ক্লাসেও করেছি। দেখো, 10,000 টাকা বেতন, প্রথম বছর বাড়ছে 10%, মানে 100 টাকার উপর বেতন হয়ে যাচ্ছে 110 টাকা, তাই না? তাহলে নিচে 100, উপরে 110, তাহলে 100 টাকার উপর হয়ে গেল 110 টাকা। এটা প্রথম বছর হলো। বলছে এই যে বেতন, তারপর কি আবার 20%, তাহলে তার সঙ্গে আবার গুণ হবে। 100 টাকার উপর বেতন হলে 120 টাকা, যেহেতু 20% বেড়েছে। তারপরের বছর 30% বেড়েছে, তাহলে গুণ 100-র উপর 130। এই সিরিজটা কাটাকাটি করলে কিন্তু অ্যান্সার চলে আসবে। কাটাকাটি করাটা খুব সহজ। এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে দিলাম, এখানে দুটো শূন্য, এখানে একটা শূন্য কেটে দিলাম। তাহলে থাকলো 110 গুণিত 12 গুণিত 13। 11কে যে কোনো সংখ্যা দ্বারা গুণ করা বা 11 দিয়ে যে কোনো সংখ্যায় গুণ করা খুবই সহজ, যেহেতু 11-র টার্মটা সামনে রেখে দিলাম। 12 আর 13 গুণ করে দেখো, 3 12 36-এর 6, হাতে থাকে 3, 12কে 12 আর 3-এ 15। তাহলে 156 গুণিত 11 করার পর পাশে একটা শূন্য দিয়ে দিব, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। শূন্য আমরা রেখে দিলাম, ঠিক আছে। দেখো 6 থাকলো, 6 আর 5 11-র 1, হাতে থাকে 1, 5 এর আগে 6 এর আগে 7, হাতে কিছু থাকে না, সামনে 1 ছিল তাই 1 বসলো। তাহলে 17,100 তোমার 60 টাকা হবে 3 বছর পর ওই ব্যক্তির বেতন। 17,160 টাকা রয়েছে তোমার অপশান সি এ, অর্থাৎ অপশান সি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। ওকে, 32 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি গাড়ির দাম পর 3 বছর যথাক্রমে 10%, 20%, 30% হ্রাস পেয়ে 5,04,000 টাকা হলো। প্রথমে গাড়িটির দাম কত ছিল? দেখো কি বলছে, প্রথম বছর 10% হ্রাস পেয়েছে, তারপরের বছর 20% হ্রাস পেয়েছে, মানে কমেছে, তারপরের বছর 30%। ঠিক আগের অঙ্কটার মতো। যদি প্রথমে দাম x টাকা হয়, তাহলে দেখো 100 টাকার ওপর প্রথমবার হ্রাস পাওয়ার পর হয়েছে 90 টাকা, যেহেতু 10% হ্রাস পেয়েছে। তারপরে এবার হ্রাস পেয়েছে 100 টাকার ওপর তোমার 20 টাকা, তাহলে হয়ে গেছে 80 টাকা। তারপরের বছর যেহেতু 30% হ্রাস পেয়েছে, তাই 100 টাকার উপর হয়ে গেছে 70 টাকা। এই যে এটা কাটাকাটি করলে যেটা আসবে আর কি, এটা প্রথমে দাম ছিল, এটার ভ্যালু দেওয়া আছে 5,04,000 টাকা। দেখো এটা প্রাথমিক যদি দাম হয়, তাহলে সেটা কমতে কমতে গিয়ে যেটা হবে সেটার ভ্যালু দেওয়া আছে 5,04,000 টাকা। জাস্ট আমরা কাটাকাটি করবো, অ্যান্সার চলে আসবে এক্স এর ভ্যালু বের করলেই। তাহলে দেখো শূন্য আর শূন্য কেটে দিলাম, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দিলাম, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দিলাম। ওকে, তাহলে এক্স সমান কি এলো দেখো, 5,0,4,0,0,0 গুণিত, দেখো এগুলো নিচে যেগুলো আছে সেগুলো উপরে চলে যাবে, 10 আর 100 নিচে ছিল তাই উপরে চলে গেল, আর এদিকে উপরে যারা আছে তারা এখানে নিচে চলে আসবে। তাহলে 9 গুণিত 8 গুণিত 7। ঠিক আছে, জাস্ট এবার আমরা কাটাকাটি করব, অ্যান্সার চলে আসবে। কাটাকাটি করি, দেখো তোমার যদি 9 দ্বারা কাটি, তাহলে 5 নাম 45, 54, 6 নাম 54, 1 2 3, তিনটে শূন্য এলো। দেখো 27 56, ঠিক আছে, আবার 56 আছে, তাহলে 1 1 2 3, বোঝা গেল। 27 56 আর এখানে 56,000 আছে, তাহলে 1,000 চলে এলো। দেখো তাহলে একের পর 1 2 3 4 5 6, মানে একের পর 6টা শূন্য এলো, একের পর 1 2 3 4 5 6, অর্থাৎ এটা কত, 10 লাখ টাকা। ঠিক আছে, অর্থাৎ গাড়িটির প্রাথমিক মূল্য ছিল 10 লাখ টাকা। 10 লাখ রয়েছে অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। আমি পার্ট 1 ক্লাসটা দেওয়ার পর তোমরা অনেকেই বলেছিলে যে আমি নাকি দ্রুত বলে ফেলছি, তাই আমি আজকের ক্লাসটা কিন্তু অনেক ধীরে ধীরে করানোর চেষ্টা করছি। তো যাই হোক, তোমরা একটু দ্রুত প্র্যাকটিস করার চেষ্টা করবে, কারণ সময় বাঁচাতে হবে। চলো দেখে নিব আমরা পরের প্রশ্ন। 33 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি শহরের লোক সংখ্যা পরপর 3 বছর যথাক্রমে 2%, 4% এবং 6% করে কমে গেল। ঠিক আছে, প্রাথমিক লোক সংখ্যা 1,25,000 হলে 3 বছর পর লোক সংখ্যা কত হবে? ঠিক আছে, দেখো প্রাথমিক লোক সংখ্যা 1,25,000, তাই না? খুবই সহজ অঙ্কগুলো। তাহলে প্রথম বছর কমছে 2%, মানে 100-র উপর হয়ে যাচ্ছে 98। তারপরের বছর কমছে 4%, 100-র উপর হয়ে যাচ্ছে 96। তারপরের বছর কমছে 6%, মানে 100-র উপর হয়ে যাচ্ছে 94। ঠিক আছে, এবার কাটাকাটি করলে 3 বছর পর ওই শহরের লোক সংখ্যা কত সেটা কিন্তু বেরিয়ে আসবে। তাহলে এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য আপাতত কেটে দিলাম। তারপর 25 দ্বারা কাটলে 5 25 125, 4 25 100। ঠিক আছে, 5 দ্বারা 10কে কাটলে 2। ঠিক আছে, দেখো তোমার এটার এটা গুণ করলে 8 হয়, এটা যদি 8 12 96, তাহলে এটা কাটাকাটি করলে 12 আসবে। ঠিক আছে, এটা সরাসরি যদি কেটে দিই 2 এবং 4 দ্বারা, তাহলে 12 আসবে। ঠিক আছে, 2 8 8 12 96। এবার জাস্ট গুণ করলে কিন্তু অ্যান্সার চলে আসবে। দেখো
গুণ করাটা কিন্তু খুব সহজ, এই টাইপসের গুণগুলি করা। দেখো 98 গুণিত 94 গুণিত 12, তিনটা টার্ম আছে এবং যথেষ্টই বড় দুটো টার্ম আছে। এগুলো যদি তোমরা এখন চিরাচরিত নিয়মে গুণ করতে যাও তাহলে কিছুটা সময় লাগবে, তাই গুণ করাটা কিন্তু খুব সহজে কি করা যায় আর কি সেটা দেখে নিতে হবে। দেখো এটা আর এটা 100-র কাছাকাছি সংখ্যা, 100-এর খুব কাছাকাছি সংখ্যা, 100-এর খুব কাছাকাছি সংখ্যা সে বড় হোক বা ছোট হোক সেগুলো গুণ করা কিন্তু খুবই সহজ। ঠিক আছে, দেখো এটা 100 চাইতে কত ছোট, 2 ছোট। এটা কত ছোট, 6 ছোট। দেখো এই 2 ছোট, এই 6 ছোট। ঠিক আছে, তোমাদেরকে যেহেতু বোঝানোর চেষ্টা করছি তাই সময় লাগছে, তোমরা যখন জেনে যাবে তখন কিন্তু খুব সহজেই হবে, তাই না? তাহলে টোটালে কত ছোট, 8 ছোট। তাহলে 92 লিখো, 100 চাইতে 8 ছোট করে লিখো 92। তারপরে এই দুটোর গুণ করে দাও, 6 দুগুণে 12, পাশে বসিয়ে দাও। এদের গুণ কমপ্লিট। তুমি দেখো ক্যালকুলেটরে যদি গুণ না মিলে তো কি বলেছি। ঠিক আছে, বোঝা গেল? তাহলে দেখো এ 2 ছোট, এই 6 ছোট, টোটালে কত ছোট, টোটালে ছোট 8। তাহলে দেখো 92 বসিয়ে দিলাম 8 ছোট করে 100 চাইতে। ঠিক আছে, 100-র কাছাকাছি বলেছি ব্যাপারটা। তারপরে এদের গুণফল বসিয়ে দাও, দেখো বাকিগুলো করে দেখো অ্যান্সার কিন্তু চলে আসবে। ঠিক আছে, 100-এর কাছাকাছি সংখ্যাগুলি। তারপরে 12, তারপর 12 দ্বারা এটাকে গুণ করবো। দেখো 12 দুগুণে 24, 24-এর 4, হাতে থাকে 2, 12কে 12 আর 2 14, 14 4, হাতে থাকে 1, 12 দুগুণে 24 আর 1-এ 25, 25-এর 5, হাতে থাকে 2। ঠিক আছে, 9 12 108, 2 110। ঠিক আছে, তাহলে দেখো 1,10,544। ঠিক আছে, 1,10,544, 1,10,544 রয়েছে তোমার অপশন ডি এ, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। ওকে, 34 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, নীলম তার বেতনের 20% ভাড়া দেওয়ার পর বাকি টাকার 70% খরচ করেন। তার সঞ্চয় 3600 টাকা হলে বেতন কত টাকা? দেখো তার 100% যদি বেতন হয় তাহলে সে 20% ভাড়া বাবদ দেয়, তাহলে তার কাছে থাকে 80%। এই 80%-এর মধ্যে 70% সে খরচ করে। ঠিক আছে, তাহলে সে খরচ করে কত, 70%। তাহলে তার হাতে থাকে কত, 30%। ঠিক আছে, 80 টাকার মধ্যে 30% তার হাতে থাকে, মানে 100-র উপর 30 টাকা তার হাতে থাকে। ঠিক আছে, 70% সে ক্ষতি করে বলা আছে, মানে তার হাতে থাকে 30%। এই যে শতাংশটা, অর্থাৎ 80%-এর 30-এর 100% যেটা, সেটার মানে দেওয়া আছে দেখো 3600 টাকা। ঠিক আছে, যেটা হাতে থাকে। ওকে, তাহলে 1%-এর মান এখান থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে, বেতন কত টাকা, 100%-এর মান এখান থেকে সহজেই বের করে ফেলতে পারবো। 1%-এর মান বের করলে সেখান থেকে 100%-এর মান বের করে ফেলতে পারবো আমরা, তাই না? তাহলে দেখো 1%-এর মান কত আসবে, 3600 গুণিত নিচের গুলো উপরে যাবে আর উপরের গুলো নিচে আসবে, তাই না? 80 গুণিত 30, এটা হলো 1%-এর মান। তাহলে 100%-এর মান কত আসবে, কাটাকাটি তোমরা করে নিতেই পারো। 3600 গুণিত 100/80 গুণিত 30 গুণিত 100, তাই না? এবার আমরা কাটাকাটি করব, 0 0 কেটে গেল, দুটো শূন্য এখানে কেটে গেল। দেখো 3 8 24 আর 36 আছে এখানে, তাহলে আমরা 8 দ্বারাই কাটার চেষ্টা করি। দেখো 4 8 32, 40, 5 8 40, 0, 3 দ্বারা কাটলে 15, মানে 150। ঠিক আছে, তার মানে 150 আর 100 গুণ করলে আসে 150 1 0 0। অর্থাৎ এখানে নীলমের বেতন হলো 15,000 টাকা। 15,000 টাকা রয়েছে অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। ওকে, 35 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটের 60% পেয়ে 5000 ভোটে জয়লাভ করে, মোট ভোটের সংখ্যা কত? দেখো মোট ভোটের সংখ্যা যদি 100% হয় তাহলে 60% পেল কে, জয়ী, মানে যে বিজয়ী লাভ করেছে আর কি, আর যে হেরেছে সে পেয়েছে 40%, তাহলে 20% বেশি পেয়েছে, তাই না? এই 20%-এর মানই দেখো দেওয়া আছে, 20% বেশি পেয়েছে, তার মানই দেওয়া আছে 5000 ভোট। 20% ভোট মানে কি 5000 ভোট, তাহলে 100% ভোট মানে কি, 100% ভোট মানে কি এর 5 গুণ, তাহলে এটা 25,000। ঠিক আছে, 1%-এর মান বের করে তোমরা করতে পারো, করার দরকার নেই। দেখো এটা 5 গুণ হয়েছে, এটাকেও 5 গুণ করে দাও। ঠিক আছে, তাহলে ওই নির্বাচনে টোটাল ভোটারের সংখ্যা 25,000। 25,000 রয়েছে অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে প্রশ্নের কারেক্ট আনসার। 36 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি নির্বাচন ক্ষেত্রের 25% ভোটার ভোটদানে বিরত ছিলেন। যারা ভোট দিয়েছেন তার মধ্যে 2% ভোট বাতিল হয়। গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি যদি 9,261 ভোট পেয়ে থাকেন তবে মোট ভোটার কত? মোট ভোটার যদি 100% হয় তাহলে দেখো 25% ভোট বাদ গিয়েছে, তাহলে 75% ভোটার ভোট দিয়েছে, তাই না? 75% ভোটার ভোট দিয়েছে, তার মধ্যে 2% ভোটার বাদ হয়ে গেছে, তার মানে এখন কত শতাংশ ভোটার আছে, 98%। মানে 100-র মধ্যে 98টা ভোট টিকে আছে।
এই যে ভোট পেলাম, এই ভোটের 75% ভোট পেয়েছে বিজয় প্রার্থী, তার ভোটের সংখ্যা 9261। দেখো এই যে ভোটার পাওয়া গেল, ঠিক আছে, প্রথমে 25% বাদ গেল, তারপর 2% বাতিল হওয়ার পর দাঁড়ালো এইটুকুর মধ্যে 75% যিনি ভোট পেলেন তিনি ভোটের সংখ্যা পেলেন এটা। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে এটাই আসবে, সেটা বলছে, তাই না? তাহলে এবার আমরা 100% মান বের করবো এখান থেকে, তারপর 100% মান করে দেব, মোট ভোটার চলে আসবে, যেহেতু 100% মোট ভোটার ধরে নিয়েছি। তাহলে তাও 3 দ্বারা যদি কাটি, এই সরি 3 দ্বারা কাটছি না, 25 দ্বারা কাটছি, তাহলে 3 25 75, 4 25 100, ঠিক আছে, 3 25 75, 4 25 100, ঠিক আছে। 2 দ্বারা যদি কাটি তাহলে 49, 2 দ্বারা কাটলে 2, ঠিক আছে। এখান থেকে আমরা এবার 1% মান বের করে নেব। 1% সমান কি আসবে দেখো, 9 2 6 1 গুণিত 4 2 8, এটা উপরে চলে যাবে, এটা নিচে আসবে 3 3 9 গুণিত 49, ঠিক আছে। তাহলে 1% মান বেরিয়ে আসবে, তারপর 100 দ্বারা গুণ করলেই মোট ভোটার অর্থাৎ 100% আমরা পেয়ে যাব, ঠিক আছে। কাটাকাটি করার চেষ্টা করি, দেখো 9 কে 9, একটা শূন্য দিব, 26 আসবে, তাহলে 9 2 18, 9 নাম 81, ওকে। 7 দ্বারা কাটি 7, 7 দ্বারা অতি কাটি 7 কে 7, 4 7 28, 49, মানে 7 7 49, ঠিক আছে। তারপর আবার 7 দ্বারা কাটলে দেখো 2 1, ঠিক আছে। তাহলে 21 কে 8 দ্বারা গুণ করবো, 8 কে 8, 8 2 16, 168 এলো 1% মান। তাহলে 100% মান কত? 100% মান আসবে তোমার 16800, অর্থাৎ 16800, অর্থাৎ ওই নির্বাচন ক্ষেত্রে মোট ভোটারের সংখ্যা 16800। 16800 রয়েছে অপশন ডি এ, অর্থাৎ অপশন ডি হবে প্রশ্নের কারেক্ট অ্যান্সার, ওকে। 37 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, কোন পরীক্ষায় রাম 30% নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করলো এবং মোহন 40% নাম্বার পেয়ে 5 নম্বর থেকে 35 নম্বর বেশি পেল, পরীক্ষায় 5 নম্বর কত শতাংশ? খুবই সহজ একটি অঙ্ক। দেখো রাম আর মোহন 30% নম্বর পেয়েছে রাম, মোহন পেয়েছে 40% নম্বর। 5 মার্কের চাইতে কত বেশি পেয়েছে? 35 বেশি পেয়েছে। তাহলে 5 মার্ক কত? যদি এখান থেকে 35 বিয়োগ করি তাহলে 5 মার্ক চলে আসবে। আর এই 5 মার্কের চাইতে 15 কম পেয়েছে, তাই এর সঙ্গে যদি আমরা 15 যোগ করি তাহলে কিন্তু 5 মার্ক চলে আসবে, তাই না? এই যে 30% নাম্বার সঙ্গে যদি আমরা এখন 15 যোগ করে দিই তাহলে কিন্তু রাম পাস করে, আর এই তো পাস করেছেই, তাহলে 5 মার্কে যেতে হলে আমাকে 35 বিয়োগ করে দিতে হবে, যেহেতু সে 35 বেশি পেয়েছে, ওকে। দেখো শতাংশের পার্থক্য কত? 10%, তাই না? 10% শতাংশের পার্থক্য। নাম্বারের পার্থক্য দেখো, 15 বিয়োগ 35, তাহলে আসবে কত? 50। 15 বিয়োগ 35, ঠিক আছে, নাম্বারের পার্থক্য মানে আমরা এটা থেকে এটা বিয়োগ করছি, ঠিক আছে। তাহলে আসবে কত? 15 মাইনাসে মাইনাসে প্লাস 35, তার মানে নাম্বারের পার্থক্য 50, অর্থাৎ 10% সমান কি? 50, ঠিক আছে। 10% সমান 50, তাহলে 1% সমান কত? 5, ওকে। 1% সমান 5 নম্বর। তাহলে দেখো এখানে 30% নাম্বার পেয়েছে, 15 জন্য ফেল করেছে, তাহলে এই 15 সমান কত শতাংশ? 3%, তাই না? তাহলে 5 মার্ক কত? 30% যোগ 3%, অর্থাৎ 33% হলো 5 মার্ক, ওকে। এটাই কিন্তু আমাদের কাছে চেয়েছে যে 5 মার্ক কত? 33% 5 মার্ক, এটি রয়েছে অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। তোমাদেরকে বোঝানোর স্বার্থে আমি বেশ কিছু মানে টার্ম ইউজ করছি, বেশ কিছু লাইন এক্সট্রা করছি। তোমরা যখন এই ব্যাপারগুলো আত্মস্থ করতে পারবে দেখবে একদম সময় লাগছে না, খুবই দ্রুত তোমরাও সমাধান করতে পারছো। তো যাই হোক, ক্লাসটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্টস করো, বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো। চলো দেখে নেব আমরা পরের প্রশ্ন। 38 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এক ব্যক্তির বেতন প্রথমে 10% বেড়ে তারপর 5% কমে 20,900 টাকা হলো, তার প্রাথমিক বেতন কত টাকা ছিল? প্রাথমিক বেতন বের করতে বললে দেখো শতাংশ তুমি ধরে নিতেই পারো, আমি সবসময় এক্স ধরি, তাহলে খুব দ্রুত অ্যান্সার গুলো বেরিয়ে আসে, ঠিক আছে, বা সমাধানটা করতে অনেকটা সুবিধা হয়। দেখো প্রথমে 10% বাড়লো, তার মানে 100-র ওপর হয়ে গেল 110, তার পরের বছর কি হলো নাকি 5% কমলো, তাহলে 100-র ওপর হয়ে গেল 95, তাই না? বলছে এই যে একটা বাড়া কমা হলো, তারপর তার বেতন হলো 20,900 টাকা, ওকে। তার প্রাথমিক বেতন ছিল এক্স টাকা, তার যে বাড়া কমা হলো তারপর হলো 20,900 টাকা, তাহলে এই বাড়া কমা সমানই 20,900। এবার আমরা এক্স এর ভ্যালু বের করবো, তাহলে তার প্রাথমিক বেতন চলে আসবে। এক্স সমান কত? 20,900। এখানে তোমরা কাটাকাটি করে একটু ছোট করতে পারতে, আমি করলাম না, ঠিক আছে, একবারই করে নিচ্ছি। বাই উপরে যেগুলো আছে 110 গুণিত 95। দেখো একটা শূন্য তো প্রথমে কাটি, তারপর দেখা যাচ্ছে। দেখো 5 দ্বারা যদি কাটি 20, 5 দ্বারা যদি কাটি 19, ওকে। তারপর দেখো আমরা এটাকে 11 দ্বারা কাটার চেষ্টা করি।
11 কে 11, 99 থাকলো, তাহলে 9 11 99 দুটো শূন্য। ওকে, তাহলে দেখো 19 দ্বারা যদি এটা কাটে তাহলে 100। জাস্ট এবার গুণ করে দেবো, দেখো 100 গুণিত 20, তার মানে 2 এর পর 1 2 3টে শূন্য, আর এখানে 10 আছে, এখানকার একটা শূন্য, অর্থাৎ তার প্রাথমিক বেতন ছিল 20,000 টাকা। 20,000 রয়েছে তোমার অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ওকে, 39 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি শহরের জনসংখ্যা একটি নির্দিষ্ট হারে প্রতি বছর বৃদ্ধি পায়। বর্তমান জনসংখ্যা 12,000 হলে 2 বছর পর 18,000 হয়, 6 বছর পর জনসংখ্যা কত হবে? দেখো, নির্দিষ্ট হারে প্রতি বছর বৃদ্ধি পেলে সেটা কিন্তু চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পাওয়ার কথা, কিন্তু এই প্রশ্নটার ক্ষেত্রে যে অপশন দেওয়া আছে সেদিকে তাকালে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চক্রবৃদ্ধি হারে বৃদ্ধিতে ধরেনি, সরল বৃদ্ধি হারে ধরেছে। ঠিক আছে, তাহলে দেখো 2 বছরে বৃদ্ধি পেয়েছে 6,000 জন। ঠিক আছে, দেখো 12,000 জন ছিল, 2 বছর পর 18,000 জন হয়েছে, তাই না? প্রশ্নে বলা আছে, তাহলে হয়েছে 6,000 জন বৃদ্ধি পেয়েছে 2 বছরে, তাহলে 6 বছরে বৃদ্ধি পাবে কতজন? 18,000 জন। ঠিক আছে, 18,000 জন 6 বছরে বৃদ্ধি পাবে, তাহলে 6 বছর পর জনসংখ্যা হবে কত? 12,000 যোগ 18,000 অর্থাৎ 30,000 জন। ঠিক আছে, এটা রয়েছে অপশন বি, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নানুসারে কারেক্ট অ্যান্সার। কিন্তু যখন কোনো শহরে বা কোনো এলাকায় জনসংখ্যা বাড়ে, তাহলে প্রথম বছর যা বাড়ে তার পরের বছর চক্রবৃদ্ধি হারে বাড়ে, মানে যারা বাড়লো তারাও তো আরো কিছু জনসংখ্যা বাড়াবে, ব্যাপারটা এরকম আসে। এই চ্যাপ্টারের একটা অঙ্ক যেটা আমরা পার্ট 1-এ করেছি, সেখানে কিন্তু ব্যাপারটা চক্রবৃদ্ধি হারে ধরেই অ্যান্সার দেওয়া ছিল। এখানে যেহেতু অ্যান্সারটা চক্রবৃদ্ধি হারে ধরে দেওয়া নাই, তাই আমরা কিন্তু নির্দিষ্ট হারে বলতে সরল বৃদ্ধি হারে ধরে নিলাম। ঠিক আছে, যেহেতু অপশন দেওয়া আছে 30,000, তো যাই হোক এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 30,000, অর্থাৎ অপশন বি। চলো দেখে নেব আমরা পরের প্রশ্ন। 40 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি বিদ্যালয়ে ছাত্র ছাত্রী সংখ্যার অনুপাত 2:3। যদি 20% ছাত্র এবং 30% ছাত্রী প্রাপ্তবয়স্ক হয়, তবে অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীর সংখ্যার হার কত? খুবই সহজ একটি অঙ্ক। দেখো, যদি 100 জন ছাত্রছাত্রী থাকে, কি বলেছে? ছাত্র ও ছাত্রীর অনুপাত 2:3, তাহলে 40 হবে ছাত্র এবং 60 হবে ছাত্রী। ঠিক আছে, 2:3 যদি আমরা 100-কে ভাঙি তাহলে কি পাই? 40 60, তাহলে এটা হবে ছাত্র। ঠিক আছে, আর এটা হবে ছাত্রী, তাই না? যেহেতু ছাত্রছাত্রীর অনুপাত 2:3 বলা আছে। এবার কি বলা আছে যে ছাত্রের 20% প্রাপ্তবয়স্ক, তাহলে 40-এর 20% প্রাপ্তবয়স্ক। 40-এর 20% মানে কি? 40-এর 10% মানে 4, 20% মানে 8, তাহলে 8%, 40%, এগুলো আমরা যদি শতাংশেই ভেবে নিই তাহলে 40%-এর 8% প্রাপ্তবয়স্ক। ঠিক আছে, আবার ছাত্রের 30% প্রাপ্তবয়স্ক, তাহলে 10% মানে 6। ঠিক আছে, 60-এর 10% মানে 6, তাহলে 30% মানে 3 6 18। ঠিক আছে, এগুলো মুখে মুখে কিন্তু করা শিখতে হবে। যতক্ষণ তুমি মুখে মুখে না এই সহজ বিষয়গুলো আয়ত্ত করতে পারছো, ততক্ষণ কিন্তু তুমি সময় অল্প লাগাতে পারবে না অঙ্ক করার ক্ষেত্রে। ঠিক আছে, তো এগুলো আয়ত্ত করে নেবে। ঠিক আছে, মুখে মুখে কিভাবে খুব দ্রুত করা যায়। তাহলে বাকি থাকলো 32%, তারা কি? অপ্রাপ্তবয়স্ক। আর এখানে বাকি থাকলো 42%, তারা কি? অপ্রাপ্তবয়স্ক। প্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্ক, ছাত্র ছাত্রী, অপ্রাপ্তবয়স্ক ছাত্র, অপ্রাপ্তবয়স্ক ছাত্রী। তাহলে দেখো এদের যোগ করে দিলেই আমরা কি পাবো? অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীর সংখ্যা। তাহলে দেখো 74% অর্থাৎ তোমার কি অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীর সংখ্যার হার 74%। এটা রয়েছে অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। 41 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এ এর আয় বি এর থেকে 10% কম, বি এর আয় সি এর থেকে 20% কম, সি এর আয় 200 টাকা হলে এ এর আয় কত? খুবই সহজ, দেখো এ বি আর সি। ঠিক আছে, তাহলে সি এর আয় 200 টাকা বলা আছে, বলছে বি এর আয় সি এর থেকে 20% কম, মানে 100-তে 20 কম। ঠিক আছে, তাহলে 200-তে কত কম? 40 কম, মানে এর আয় কত? 160। এটা কোনো পেন ওয়ার্ক করার প্রয়োজনই হলো না। ঠিক আছে, আর এর আয় বি এর তুলনায় কত কম? নাকি 10% কম, মানে 100-তে 10 কম, তাহলে 160-এ কত কম? 16 কম, তার মানে 16 কম লিখো, তাহলে 144, অর্থাৎ এর আয় 144 টাকা। ঠিক আছে, তাহলে দেখো কোনো রকম পেন লাগানোর প্রয়োজন হলো না, তাই না? আমি তোমাদেরকে যেহেতু বোঝানোর চেষ্টা করছি তাই লিখলাম, কিন্তু দেখো অঙ্কটা কিন্তু তোমরা মুখে মুখে করে ফেলতে পারবে। তো যাই হোক এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হবে 144, সেটা রয়েছে অপশন সি এ। ওকে, 42 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এক ব্যক্তি প্রতি বছর তার আয়ের 20% সঞ্চয় করেন। যদি তার আয় প্রতি বছর 10% বৃদ্ধি পায়, তবে প্রতি বছর তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে? এই অঙ্কগুলিতে দেখো আয় যত শতাংশ বৃদ্ধি পায়
তার সঞ্চয়ে তত শতাংশ বৃদ্ধি পাবে, অর্থাৎ সঠিক অ্যান্সার হবে 10%। কিভাবে হবে সেটা তোমরা একবার দেখে নাও। সে মনে করো এই বছরে আয় করে 100 টাকা, তাহলে সে সঞ্চয় করে 20 টাকা। ওকে, তাহলে তার পরের বছর আয় বেড়ে হবে 110 টাকা, যেহেতু 10% তার বৃদ্ধি পেল আয়, তাহলে এটা কি 20%। 110-এর 20% সে সঞ্চয় করবে, মানে 22 টাকা। ঠিক আছে, 110-এর 20% মানে 22 টাকা। ঠিক আছে, সে সঞ্চয় করবে। তাহলে তার সঞ্চয় কতটা বৃদ্ধি পেল? দেখো 20 টাকায় সঞ্চয় বৃদ্ধি পেল 2 টাকা, 20 টাকায় সঞ্চয় হয়ে গেল 22 টাকা, তাহলে বৃদ্ধি পেল 2 টাকা, তাই না? বৃদ্ধিটা দরকার আমাদের। তাহলে 20 টাকায় সঞ্চয় বৃদ্ধি পাই 2 টাকা, তাহলে 100 টাকায় কত? ঠিক আছে, তাহলে 5 গুণে 100 অর্থাৎ 10 টাকা। তাহলে 100 টাকায় 10 টাকা মানে কি? 10% তার সঞ্চয় বৃদ্ধি পায়। ওকে, বোঝা গেল যে কিভাবে 10 এলো। আয় যত শতাংশ বৃদ্ধি পাবে, মনে রাখবে, ঠিক আছে, সঞ্চয় তত শতাংশ বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে অঙ্কটা করার কোনো প্রয়োজন নাই, কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে আসে। চলো দেখে নেব আমরা পরের প্রশ্ন। 43 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, আয়তকার জমির দৈর্ঘ্য 15% বৃদ্ধি এবং প্রস্থ 12.5% হ্রাস পেলে জমির ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পাবে আর কি, বা পেল। ঠিক আছে, দেখো এই অঙ্কগুলি করা কিন্তু খুবই সহজ। আয়তক্ষেত্র দেওয়া থাক আর বর্গক্ষেত্র দেওয়া থাক, ব্যাপারটা কিন্তু একই। ঠিক আছে, মনে করো প্রথমে দৈর্ঘ্য ছিল 10, প্রস্থও ছিল 10, তাহলে ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয় ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল 100, তাই না? এবার কি বলছে যে দৈর্ঘ্য 15% বৃদ্ধি পেলো। তুমি যে কোনো দিককে দৈর্ঘ্য ভাবতে পারো, আমি এদিক কি ধরছি, 15% বৃদ্ধি পেলো মানে 1.5 বাড়লো, 10-এর উপর বাড়লো কত? 1.5। বোঝা গেল? 15% বৃদ্ধি মানে 100-তে 15 বৃদ্ধি পেলে 10 কত বৃদ্ধি? 1.5। ঠিক আছে, তাহলে এটা হলো 11.5। আর এটা 12.5% হ্রাস পেল। 12.5% হ্রাস পেলে মানে কত? 100-তে হ্রাস পেল তোমার 12.5, ঠিক আছে, 12.5 মানে হলো 87.5। তাহলে 10-এ কত হবে? একটা দশমিক এক ঘরে গিয়ে আসবে, তাই না? 10-এর 100-তে যেহেতু 87.5, তাহলে 10-এর ক্ষেত্রে একটা ঘর দশমিকটা গিয়ে আসবে, অর্থাৎ 8.75। তাহলে এটা বর্তমানে প্রস্থ আর এটা বর্তমানে দৈর্ঘ্য, জাস্ট গুণ করে দেব, তাহলে যেটা অ্যান্সার আসবে সেটার সঙ্গে হয় সেটা 100 চাইতে কত বেশি বা 100 চাইতে কত কম, সেটা দেখে নিলেই আমাদের শতকরা ক্ষেত্রফল কতটুকু পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু বোঝা যাবে। যেহেতু আমরা ক্ষেত্রফলকে 100 স্ট্যান্ডার্ডে রেখে দিয়েছি। ঠিক আছে, তাহলে গুণ করি। গুণ করাটা কিন্তু খুবই সহজ। দেখো 875 গুণ 115 করবো। কটার আগে দশমিক আছে? 3টার আগে দশমিক আছে, তারপর 3টার আগে দশমিক বসিয়ে দেবো। তাহলে 875 গুণিত 115, এই গুণটা আগে করি। এই গুণটা মুখে মুখে কিভাবে করব? দেখো 875 গুণিত 110 যোগ, ঠিক আছে, 5, এইভাবে ভাববো। দেখো 110-এর সঙ্গে একবার গুণ করব, যোগ 5-এর সঙ্গে একবার গুণ করব, তাহলে কিন্তু মুখে মুখে করা যাবে। ঠিক আছে, তাহলে 11 দ্বারা যে কোনো সংখ্যায় গুণ করা খুবই সহজ। দেখো শেষে যে সংখ্যাটি আছে সেটা বসে, তারপর এই সংখ্যা দুটি যোগফল, অর্থাৎ 7 আর 5-এ 12, 12 2 হাতে থাকে 1, তারপর এই সংখ্যা দুটি যোগফল 8 আর 7-এ 15 আর 1-এ 16, 16 6 হাতে থাকে 1, তাহলে 8 আর 1-এ 9। এটা এলো 110 দ্বারা গুণ করার পর একটা শূন্য আসবে, যেহেতু 110 ছিল, 11 দ্বারা গুণ করার পর এটা এসেছিল অ্যাকচুয়ালি। হ্যাঁ, তাহলে একটা শূন্য এলো, যোগ এটাকে 5 দ্বারা গুণ করা খুবই সহজ। দেখো 5 5 25, 25-এর 5 হাতে থাকে 2, 5 7 35 আর 2 37, 37-এর 7 হাতে থাকে 3, 5 8 40 আর 3 43। এই যে সংখ্যাগুলি এলো এদের যোগ করে দাও। এবার এখানে যোগ আছে, ঠিক আছে, তাহলে দেখো 0 আর 5 5, 7 আর 5-এ 12 2 হাতে থাকে 1, 3 আর 2-এ 5 আর 1-এ 6, 4 আর 6-এ 10-এর 0 হাতে থাকে 1, 10। কটার আগে দশমিক ছিল? এখানে দুটোর আগে, এখানে একটার আগে, 3টার আগে দশমিক বসিয়ে দাও। ঠিক আছে, তাহলে দেখো 100.625 হলো, তার মানে বৃদ্ধি পেল। 100 ছিল ক্ষেত্রফল, ক্ষেত্রফল হলো 100.625, তাহলে 100-তে বৃদ্ধি পেল কত? 0.625%। ঠিক আছে, অর্থাৎ ক্ষেত্রফল বৃদ্ধি পেল 0.625%। 0.625% রয়েছে তোমার অপশন ডি এ, অর্থাৎ অপশন ডি হবে প্রশ্নের কারেক্ট আনসার, যেহেতু বৃদ্ধি দেওয়া আছে। দেখো 0.625 দুই জায়গাতে আছে, অপশন সি আছে, অপশন ডি আছে, যেহেতু বৃদ্ধি পেয়েছে তাই অপশন ডি কারেক্ট আনসার হবে। ঠিক আছে, তাহলে দেখো গুণটা যথেষ্ট কঠিন ছিল, সেটাকে কিভাবে সহজ করে নিতে হয় সেই ব্যাপারগুলো কিন্তু আত্মস্থ করতে হবে, তবেই তোমরা এক্সাম হলে অঙ্কগুলি খুব দ্রুত নামিয়ে আসতে পারবে। ওকে, 44 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, ময়দার মূল্য 25% কমে যাওয়ায় 45 টাকায় পূর্বাপেক্ষা মানে আগের থেকে 5 কেজি ময়দা বেশি পাওয়া গেল। 1 কেজি ময়দার বর্তমান মূল্য কত টাকা? দেখো খুবই সহজ একটি, 45 টাকায় 5 কেজি বেশি পাওয়া যাচ্ছে, 5 কেজি বেশি পাওয়া যাচ্ছে, কত শতাংশ কমেছে? 25% কমেছে। ঠিক আছে, তাহলে 45 টাকায় কমে গেছে 25%। এই 45 টাকায় 25% কমাতে 5 কেজি বেশি পাচ্ছি, তাহলে 45 টাকার 25% কত সেটা আগে বের করি। 45 টাকার 25% মানে 25,
ঠিক আছে, 100-র উপর 25, এটা হলো 45 টাকার 25%, 4। ঠিক আছে, তাহলে 45/4 এই পরিমাণ যে টাকা সেটা সেভ হচ্ছে, আর এই টাকাতেই পাওয়া যাচ্ছে 5 কেজি আটা। দেখো 45/4 টাকা সেভ হচ্ছে, যেহেতু 45 টাকায় আমরা মাল কিনতাম, সেখান থেকে 25% কমেছে, তাহলে সেভ হচ্ছে 45/4 টাকা, 25% কমেছে, তাহলে সেভ হচ্ছে 25%। এই সেভের টাকাতে 5 কেজি বেশি পাওয়া যায়, তাহলে পাওয়া যায় 1 কেজি আটার দাম কত? তাহলে তোমার 1 কেজি আটার দাম হচ্ছে কত? 45/4/5, মানে এখানে গুণ আকারে চলে আসবে, মানে 45/20। ঠিক আছে, তাহলে 5 দ্বারা কাটলে 9, 5 দ্বারা কাটলে 4। ঠিক আছে, তারপরে দেখো এটাকে কি ফর্মে দেওয়া আছে, দশমিক ফর্মে দেওয়া আছে অ্যান্সারটা, তাই দশমিক ফর্মে নিয়ে যাব। 4 দুগুণে 8, দশমিক 4 দুগুণে 8 মানে 20, 4 5 20, অর্থাৎ 2.25 টাকা হবে বর্তমান আটার মূল্য। এটা রয়েছে অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ওকে, 45 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি বাক্স থেকে 40% টাকা তুলে নেওয়ার পর অবশিষ্টের 40% পুনরায় বাক্সটিতে রাখা হলো, এতে 144 টাকা বাইরে থাকলে প্রথমে বাক্সটিতে কত টাকা ছিল? মনে করি প্রথমে বাক্সটিতে 100 ইউনিট পরিমাণ টাকা ছিল বা 100 টাকা ছিল। ঠিক আছে, 40% তুলে নেওয়া হয়েছে, মানে 40 ইউনিট, এখানে ইউনিট বলবো। ঠিক আছে, 40 ইউনিট বা 40% তুলে নেওয়া হয়েছে, তাহলে 60 ইউনিট পড়ে আছে। এই 60 ইউনিটের 40% আবার ঢুকানো হলো, এখান থেকে ঢুকানো হবে কি পরিমাণ ঢুকানো হবে? 60 ইউনিটের 40%, যেটা, তাহলে 60-এর 40% মানে 40/100, 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, অর্থাৎ 24। এই 24 ইউনিট পরিমাণ আবার এখান থেকে ঢুকিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে 24 ইউনিট ঢুকে গেল, তার এখানে থাকলো 16 ইউনিট বাইরে থাকলো। ঠিক আছে, দেখো অবশিষ্ট যে পরিমাণ ছিল 60%, তার বলেছে অবশিষ্ট মানে কি, বাক্সের মধ্যে এখন যেটা আছে, বাক্সের মধ্যে 40% তোলার পর 60% আছে, অর্থাৎ 60 ইউনিট আছে, তার 40%, মানে তার 40% যেটা হয়, অর্থাৎ 24। এই 24 ইউনিট কোথা থেকে ঢুকানো হবে? এই 40 ইউনিট থেকে ঢুকানো হবে। তাহলে 40 ইউনিটের মধ্যে পড়ে থাকবে 16 ইউনিট। এই 16 ইউনিটের ভ্যালু বলেছে 144। ঠিক আছে, তাহলে 100 ইউনিটের ভ্যালু কত? দেখো 16 ইউনিটের ভ্যালু যদি 144 হয়, তাহলে 100 ইউনিটের ভ্যালু হয় 144/16 গুণিত 100। ঠিক আছে, তাহলে এই বাক্সের মধ্যে কত টাকা ছিল সেটা কিন্তু বেরিয়ে আসবে। 16, তাহলে দেখো দুগুণে 72, দুগুণে 8, তাহলে 9, 8 নাম 72, অর্থাৎ 900। অর্থাৎ বাক্সের মধ্যে 900 টাকা ছিল। 900 টাকা রয়েছে অপশন ডি, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ওকে, 46 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি পরীক্ষায় 1500 জন পরীক্ষার্থীর মধ্যে কেউ অঙ্কে, কেউ জীবন বিজ্ঞানে অথবা কেউ উভয় বিষয়ে পরীক্ষা দেয়। 75% অঙ্ক এবং 55% জীবন বিজ্ঞানে পরীক্ষা দিলে কতজন উভয় বিষয়ে পরীক্ষা দেয় আর কি, কতজন উভয় বিষয়ে পরীক্ষা দেয়? দেখো 1500 জন ছাত্রছাত্রী, 75 জন অঙ্কে, লাইফ সায়েন্সে তোমার 75% অঙ্কে, লাইফ সায়েন্সে 55% দেয়। তাহলে দেখো কত শতাংশ অঙ্কে দেয় না? 25% অঙ্কে দেয় না। ঠিক আছে, কত শতাংশ লাইফ সায়েন্সে দেয় না? ঠিক আছে, 45% লাইফ সায়েন্সে দেয় না। ঠিক আছে, তাহলে নায়ের খাতায় আছে 25% আর 45%, টোটাল কত শতাংশ? টোটাল তোমার 70%। 70% হচ্ছে নায়ের খাতাতে, তাহলে নায়ের খাতাতে আছে 70%, তাহলে উভয় বিষয়ে পরীক্ষা দেয়। হ্যাঁ এর খাতাতে কত আছে? 30%। ঠিক আছে, নায়ের খাতাতে আছে 70%, মানে এটাই দেয় তো ওটাই দেয় না, বা কোনোটাই দেয় না। ঠিক আছে, তো কোনোটাই দেয় না এই অঙ্কের ক্ষেত্রে নেই। ঠিক আছে, এটা দেয় তো এটা দেয় না, এরকম আছে। দেখো নায়ের ক্ষেত্রে আছে 70%, তাহলে পুরোটা হ্যাঁ এর ক্ষেত্রে আছে 30%, অর্থাৎ 30% ছাত্রছাত্রী সমস্ত বিষয়, মানে দুটো বিষয়ে পরীক্ষা দেয়। ঠিক আছে, তোমরা কিন্তু আরো একটা পদ্ধতি করতে পারো, এগুলো যোগ করে সেখান থেকে 100 বিয়োগ। দেখো 130 যোগ করলে সেখান থেকে 100 বিয়োগ করে দিলে কিন্তু কতজন উভয় বিষয়ে পরীক্ষা দেয়, কত শতাংশ, সেটা কিন্তু বেরিয়ে আসবে। তো তোমাদেরকে বোঝানোর স্বার্থে আমি কিভাবে আসে ব্যাপারটা বুঝিয়ে দিলাম। তাহলে 75% ম্যাথে দিচ্ছে, মানে না হচ্ছে 25%, লাইফ সায়েন্সে 55% দিচ্ছে, নাই আছে 45%, নাই টোটাল আছে 70%। 70% ছাত্রের পাশে কোথাও না কোথাও না হয় ম্যাথে, না হলে লাইফ সায়েন্সে না আছে, তাহলে উভয়ে হ্যাঁ আছে 30%। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এর 30% মানে কি? 30/100 এই পরিমাণ ছাত্র উভয় বিষয়ে পরীক্ষা দিচ্ছে। তাহলে দুটো শূন্য কেটে গেল, 3 15 45, মানে 450। 450 জন ছাত্র ছাত্রী উভয় বিষয়ে পরীক্ষা দিচ্ছে। 450 রয়েছে তোমার অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। 47 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, কোন ট্রেন দুর্ঘটনায় 20% যাত্রী ঘটনাস্থলে মারা যায় এবং বাকিদের 10% হাসপাতালে মারা যায়, যদি 7200 জন জীবিত থাকে তবে মোট যাত্রী সংখ্যা কত ছিল? খুবই সহজ একটি অঙ্ক। দেখো মোট যাত্রী সংখ্যা মনে করি x জন, তুমি x ধরতে পারো না ধরতেও পারো। ঠিক আছে, তো আমি x ধরে করছি, যেহেতু মোট যাত্রী সংখ্যা অর্থাৎ পূর্বের ডেটাটা চাইছে, সেটা আমি x ধরে নিলাম। এবার এখান থেকে 20%, মানে কোথায় মারা গেল?
যেখানে ঘটনা ঘটেছে সেখানেই মারা গেল, মানে বেঁচে থাকলো 100-র মধ্যে 80, 100-র উপর 80, ঠিক আছে, 100 সবসময় নিচে হবে, 100-র উপর 80 বেঁচে থাকলো, 20% যেহেতু ওখানে স্পট ডেথ। এই যে যারা বেঁচে থাকলো তার মধ্যে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, এদের মধ্যে 10% মারা গেল, মানে 100-র উপর বেঁচে থাকলো এখানে 90 জন। এটার ভ্যালু দেওয়া আছে 7200। বোঝা গেল? তাহলে এক্স এর ভ্যালু বের করলেই অ্যান্সার চলে আসবে। এই টাইপসের অঙ্ক এই ক্লাসের শুরুতে বেশ কিছু করলাম, তাই না? তাহলে দেখো দুটো শূন্য কেটে দিলাম আর এখানে দুটো শূন্য কেটে দিলাম। তাহলে এক্স সমান কি হলো? 7 2 দুটো শূন্য গুণিত 100/8 গুণিত 9, 8 নাম 72, ঠিক আছে, 8 নাম 72 কেটে দিলাম, এখানে 72 কেটে দিলাম, 100 থাকলো। অর্থাৎ দেখো একের পর 4টে শূন্য, অর্থাৎ 10,000। অর্থাৎ ওই ট্রেনে যাত্রী সংখ্যা ছিল 10,000 জন। 10,000 রয়েছে অপশন তোমার বি এ, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। 48 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, কোন গ্রামে 60% নিরক্ষর স্বাক্ষরদের, মানে যারা বাকি থাকলো তারা স্বাক্ষর আর কি, স্বাক্ষরদের 28% মহিলা, যদি 4320 জন পুরুষ স্বাক্ষর হয় তবে গ্রামের মোট লোক সংখ্যা কত? দেখো মনে করি লোক সংখ্যা 100 ইউনিট বা 100%, তুমি ইউনিট ভাবতে পারো বা শতাংশ ভাবতে পারো, একই ব্যাপার। তাহলে দেখো 60 ইউনিট কি নিরক্ষর, তাহলে 40 ইউনিট বা 40%ই ভাবো, ঠিক আছে, যেহেতু শতাংশ দেওয়া আছে। 40% কি স্বাক্ষর, এদের মধ্যে 28% মহিলা, তাহলে কত শতাংশ পুরুষ স্বাক্ষরদের? 28% মহিলা, তাহলে 72% পুরুষ। বোঝা গেল? 28% মহিলা, আমাদের মহিলার কোনো ডেটা দেওয়া নাই, পুরুষের ডেটা দেওয়া আছে, তাহলে এর মধ্যে 72% পুরুষ। এই যে 40%-এর 72% পুরুষ, এটার মানে দেওয়া আছে তোমার 4320, তাই না? হ্যাঁ, 4320 জন, এটা পুরুষের শতাংশ। 100%, তার মধ্যে 60% নিরক্ষর, তাহলে 40% স্বাক্ষর। এই 40% স্বাক্ষরের মধ্যে 28% মহিলা, তাহলে পুরুষ কত? 72%, তাহলে পুরুষ 72% করে দিলাম, সেটার ভ্যালু দেওয়া আছে 4320। তাহলে 1% সমান কত? 1% সমান 4320 গুণিত 100 নিচে ছিল উপরে চলে গেল, 40 গুণিত 72 নিচে চলে গেল, ঠিক আছে। তাহলে 0 0 কেটে গেল একটা, দেখো 2, এটা 5। ওকে, দেখো 72 আর এটাকে কাটাকাটি করার চেষ্টা করি। 8 দ্বারা কাটলে 9, 8 নাম 72, 8 দ্বারা কাটলে 5 8 40, 4 8 32, 0, দেখো 6 নাম 54, ঠিক আছে। আবার এটা দ্বারা কাটলে 30। তাহলে 1%-এর মান বেরিয়ে এলো 3 5 15, 0, অর্থাৎ 150। তাহলে 100%-এর মান কত? 150 পর আরো দুটো শূন্য, অর্থাৎ ওখানে মোট জনসংখ্যা হবে 15,000 জন। 15,000 রয়েছে অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ওকে, 49 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি পরীক্ষায় 70% পরীক্ষার্থী ইংরেজিতে পাশ করে, 80% অঙ্কে পাশ করে এবং 10% উভয় বিষয়ে ফেল করে। যদি 144 জন উভয় বিষয়ে পাশ করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? দেখো খুবই সহজ একটি অঙ্ক, উভয় বিষয় ফেল করে দেওয়া আছে, ঠিক আছে। কি কি সাবজেক্ট আছে? ম্যাথ আর ইংলিশ, ঠিক আছে। ম্যাথে কতজন পাস করে? 70% পাস করে, তাহলে কত শতাংশ ফেল করে? 30% ফেল করে। পাস ফেল, ঠিক আছে, ফেল আমাদেরকে নিতে হবে কারণ উভয় বিষয়ে ফেল ব্যাপারটা দেওয়া আছে, ঠিক আছে। ইংরেজিতে দেখো তোমার 80% পাস করে, তাহলে ফেল করে 20%, ঠিক আছে। উভয় বিষয়ে ফেল করে 10%, ঠিক আছে। আমি কি বলেছিলাম? এরকম দুটো গুল্লা আঁকো, ঠিক আছে, আগের অঙ্ক মানে আগের পার্টটা করতে গিয়ে, ঠিক আছে। উভয় বিষয়ে 10% ফেল করে, ঠিক আছে, উভয় বিষয়ে 10% ফেল করে, ডেটাটা দেওয়া ছিল। উভয় বিষয়ের মাঝে ঢুকে দিলাম, দেখো দুটো গোল কোলাপস করে গেছে, তার মধ্যে উভয় বিষয়ে 10% আছে, তাহলে ম্যাথে 20% বাকি থাকবে, ইংরেজিতে 10% বাকি থাকবে। তাহলে ফেলের খাতায় টোটাল কত আছে? 40% আছে ফেলের খাতায়, তাহলে পাশের খাতায় আছে 60%-এর নাম, ঠিক আছে। ফেলের খাতায়, এটা ফেলের ব্যাপার ডিল করলাম, তাহলে ফেলের খাতায় দেখো যোগ করলে 40% পাচ্ছি, পাশের খাতায় নাম আছে 60%, ঠিক আছে। এবার কি এই 60%-এর মানি দেওয়া আছে, ঠিক আছে, 60%-এর মানি দেওয়া আছে 144। উভয় বিষয়ে পাশ করে 60%, মানে যাদের ফেলের খাতায় নাম নেই, ঠিক আছে। তাহলে এটার ভ্যালু দেওয়া আছে 144, তাহলে 100%, অর্থাৎ মোট পরীক্ষার্থীর সংখ্যা কত বেরিয়ে আসবে? তাহলে 100% সমান কত? 144 গুণিত বাই 60 গুণিত 100, তাই না? একটা শূন্য কেটে গেল, দেখো 3, দেখো 5, 3 দ্বারা যদি কাটি 3 তোমার 4 12, 3 8 24, তাহলে 48 গুণিত 5 করে দিলে তোমার চলে আসছে আনসার। 5 8 40, 0 হাতে থাকে 4, 4 5 20 আর 4 24, অর্থাৎ মোট পরীক্ষার্থীর সংখ্যা বেরিয়ে এলো 240 জন। 240 রয়েছে অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। 50 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি হোটেলে 60% লোক নিরামিষ খায়, 30%
আমিষ খায় এবং 15% উভয় বিষয়ে খাবার খায়। 96 জন লোক ওই হোটেলে থাকলে কতজন লোক উভয় খাবার খায় না? উভয় খাবার খায় না চেয়েছে। দেখো দুটো গোল আঁকো এইভাবে, ঠিক আছে। আমিষ মানে কি নন ভেজ, ঠিক আছে, আর নিরামিষ মানে কি ভেজ। দেখো উভয় বিষয় খায় কত শতাংশ, সেটা উভয় বিষয়ের জায়গা, এই জায়গাটা উভয় বিষয়, সেটা এখানে বসিয়ে দাও। 15% উভয় বিষয় খায়, ঠিক আছে। তারপরে দেখো নিরামিষ খায় 60% লোক, নিরামিষ মানে ভেজ, ঠিক আছে, 60%, এটা আগে লিখলে পারতাম অঙ্কের সিকোয়েন্স অনুযায়ী, তো যাই হোক বুঝে নাও। ভেজ খায় 60%, 15% ভেজের মধ্যে অলরেডি ঢুকে আছে, তাহলে 45% ভেজে পড়লো। নন ভেজ খায় কত শতাংশ? 30%। দেখো নন ভেজে আবার এই 15% আছে, তাহলে 15% থাকলো, ঠিক আছে। এরা ওই হোটেলে খাবার খায়, তাহলে কত শতাংশ হোটেলে খাবার খায় যোগ করে দাও পুরো। খাবার খায় তোমার 15, 15, 30 আর 45, 75%। 75% কি খায়? খাবার খায়। তাহলে খাবার খায় না কত শতাংশ? 25% ব্যক্তি খাবার খায় না। এই 25% খাবার খায় না, সেটা বলছে টোটাল 96 জন আছে, তার মধ্যে কতজন খাবে না। তাহলে 96 এর 25% বের করলেই অ্যান্সার চলে আসবে খাবে না, ঠিক আছে। 25/100, তাহলে 4 25 100, 24 96, অর্থাৎ 24 জন লোক ওখানে কোনো খাবার খাবে না। দেখো খাবার খাওয়ার পার্টি 75%, তাহলে 25% খাবার না খাওয়ার পার্টি, ঠিক আছে। তাহলে 96 এর মধ্যে খাবার না খাওয়ার পার্টি 25% বের করে নিলাম, অর্থাৎ 24 জন, ঠিক আছে। এটা হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার, এটা রয়েছে তোমার অপশন বি। ওকে, 51 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এক ব্যক্তি তার আয়ের 20% তার বড় ছেলেকে দেন, বাকি আয়ের 30% ছোট ছেলেকে দেন এবং বাকি টাকার 10% দান করেন। বাকি অর্থের পরিমাণ 10,080 টাকা হলে তার আয় কত টাকা? দেখো তার আয় মনে করি এক্স টাকা, যেহেতু প্রিভিয়াস ডেটা, আয় হলো প্রিভিয়াস ডেটা, তার উপর কারুকার্যি হওয়ার পর একটা ডেটা দেওয়া আছে, তাই আমি সেটাকে এক্স ধরে নিচ্ছি। বুঝতে পারছো তো কোনগুলোতে এক্স ধরছি? যেগুলোতে আমাদেরকে প্রিভিয়াস ডেটা বের করতে বলছে সেইগুলোর ক্ষেত্রে শুধুমাত্র আমি এক্স ধরছি, ঠিক আছে। বলছে এই এক্স টাকার মধ্যে 20 টাকা তাকে কাকে দিল? নাকি বড় ছেলেকে দিল, তাহলে থাকলো কত? 80%, তাই না? তাহলে 100-র উপর 80 থাকলো, 20% যেহেতু সে তার বড় ছেলেকে দিয়েছে, তাহলে বড় ছেলেকে দেওয়ার পর তার হাতে থাকলো এই পরিমাণ টাকা। এবার কি হলো, এই টাকার 30% সে তার ছোট ছেলেকে দিচ্ছে, তাহলে তার হাতে থাকছে 100-র উপর 70 টাকা, ঠিক আছে, ছোট ছেলেকে দেওয়ার পর। তারপর সে 10% দান করছে, তার মানে এই যে টাকা অ্যামাউন্টটা এলো, তার 100-র উপর 90 টাকা তার হাতে থাকছে 10% দান করার পর। দেখো তার যে আয়, সেখান থেকে যা কারুকার্য করা হলো, তারপর তার হাতে যেটা থাকলো, ঠিক আছে, সেটা হলো তোমার দেওয়া আছে 10,080, ঠিক আছে, 10,080। তাহলে দেখো এই ভ্যালুটা যা হবে 10,080 তাই হবে সমান, ঠিক আছে। এবার কাটাকাটি করলে কিন্তু অ্যান্সার চলে আসবে। দুটো শূন্য কাটলাম, এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য কেটে দিলাম, ঠিক আছে। এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দিলাম, তাহলে x সমান কি এলো? দেখো 10,080 গুণিত 100 গুণিত 10 বাই, ঠিক আছে, 8 গুণিত 7 গুণিত 9, ঠিক আছে, 8 গুণন 7 গুণন 9, ঠিক আছে। এবার আমরা কাটাকাটি করব, তাহলে কিন্তু অ্যান্সার চলে আসবে। দেখো তোমার এটাকে 8 দ্বারা কাটার চেষ্টা করি। 8 একে 8, 20, 8 দুগুণে 16, মানে 48, 6 8 48, 0, ঠিক আছে। 1260 এলো 8 দিয়ে কাটার পর। তারপরে আমরা এটাকে 9 দ্বারা কাটার চেষ্টা করি, ঠিক আছে। দেখো কাটা যাচ্ছে যেহেতু, 9 একে 9, ঠিক আছে, 34, 4 নাম 36, 0, 7 দ্বারা কাটার চেষ্টা করি, 2 0 20, ঠিক আছে। তাহলে দেখো 2 0 এগুলো যদি গুণ করি তাহলে 1 2 3, তিনটে শূন্য পাবো আরো, ঠিক আছে। তাহলে তার আয় হলো 20,000 টাকা। ওকে, এক্স এর ভ্যালু বেরিয়ে এলো 20,000, অর্থাৎ তার আয় 20,000 টাকা। এটা রয়েছে অপশন ডি এ, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। 52 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এক ছাত্র 30% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য ফেল করে, অপর ছাত্র 40% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য পাস করে, পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত? খুবই সহজ একটি অঙ্ক। দেখো পরীক্ষায় সর্বোচ্চ নম্বর হবে কত? 100%, ঠিক আছে, 100% পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার হবে। দেখো 40% একজন পেয়েছে, একজন পেয়েছে 30%, ঠিক আছে। যে 30% পেয়েছে সে যদি আর 6 পেত তাহলে 5 মার্কে পৌঁছে যেত, আর যে 40% পেয়েছে সে 5 মার্ক অপেক্ষা 6 বেশি পেয়েছে, তাহলে 5 মার্কে পৌঁছাতে হলে আমাকে -6 করতে হবে। তাহলে দেখো এদের ডিফারেন্স শতকরা কত? 10%, তাই না? 30% আর 40%-এর মধ্যে পার্থক্য 10%, আর এদের পার্থক্য কত? দেখো 6 বিয়োগ 6, তাই না? তাহলে 12, তাহলে 12, তাহলে 10%-এর মান 12, তাহলে 100% সমান কত? 100% সমান 120, তাই না? অর্থাৎ পরীক্ষায় সর্বোচ্চ নম্বর 120, 120 রয়েছে দেখো তোমার অপশন বি তে। ওকে, 53 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, রাধা তার আয়ের 40% খাবারের জন্য, 20% বাড়ি ভাড়ার জন্য, 10% বিনোদনের জন্য এবং 10% হাত খরচের জন্য ব্যয় করেন। মাসের শেষে তার সঞ্চয়
1500 টাকা হলে তার মাসিক আয় কত। এখানে একটু ভালোভাবে খেয়াল করো, রাধা তার আয়ের 40%, 20%, 10%, 10% খরচের দিকে নিয়ে যায়, ঠিক আছে, তার আয়ের, ঠিক আছে, তার আয়ের 40%, বাকি আয়ের 20%, বাকি আয়ের 40%, এ কথা কিন্তু বলা নাই, ঠিক আছে। সুতরাং অঙ্কটা খুব সহজ। দেখো 40% কি করে, বাড়ি ভাড়া দেয়, ঠিক আছে, বাড়ি ভাড়াই তো বলেছে 40%, তাই না, যাই হোক, তার আয়ের 40% খাবারের জন্য, যাই হোক, খাবারের জন্য, 20% বাড়ি ভাড়ার জন্য, 10% বিনোদনের জন্য, আর 10% তার হাত খরচের জন্য, ঠিক আছে। তাহলে সে কত শতাংশ খরচ করে, 40 আর 20, 60, 70, 80% সে খরচ করে, তাহলে তার সঞ্চয় কত হয়, 20%। দেখো বাকি আয়ের ব্যাপারটা বলা ছিল না, রাধা তার আয়ের বলা ছিল, ঠিক আছে। সে 40% খাবার, 20% বাড়ি, 10% বিনোদন, 10% হাত খরচ, ঠিক আছে। তাহলে টোটাল তার 80% শেষ, 20% পড়ে আছে, এটাই তো সঞ্চয়, তাই না। আবার এটার ভ্যালু দেওয়া আছে 1500 টাকা, তাহলে 100%-এর মান কত। তাহলে দেখো 5 গুণ হলো, তাহলে এটাকে 5 গুণ করে দাও, 75, 5 × 75, 00, অর্থাৎ রাধার আয় 7500 টাকা। 7500 রয়েছে, দেখো তোমার অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। ওকে, 54 নম্বর প্রশ্নে কি বলছে, দেখো এ এর 90% সমান বি এর 30% এবং বি সমান এ এর x% হলে x সমান কত। দেখো কি বলেছে, এ এর 90%, এর যেখানে থাকে সেখানে গুণ হয়, 90% মানে 90/100, ঠিক আছে, আর বি এর 30% মানে কি 30/100। ওকে, তারপর বলা আছে বি সমান এ এর 1%, এ এর কার, এ এর, তাহলে একে নিচে আনতে হবে, ঠিক আছে, একে নিচে আনতে হবে আমাদের ইকুয়েশনে। তাহলে দেখো এখানে শূন্য, 100 কেটে গেল, এখানে শূন্য, এখানে শূন্য কেটে গেল, দেখো এখানে 3 যায়, ঠিক আছে। তাহলে একে নিচে আনতে হবে আর বি কে উপরে রাখতে হবে, তাহলে বি বাই এ যদি করি তাহলে দেখো 3/1 আসে, তাই না, 3/1 লিখাও যা, 3 লিখাও তা। তো যাই হোক, দেখো বি বাই এ যখন করলাম, সেই ভ্যালু যখন 3 এলো, তাহলে এটাকে শতকরা প্রকাশ করতে হলে কি করতে হয়, 100 দ্বারা গুণ করতে হয়, তাহলে 300, ঠিক আছে। অর্থাৎ দেখো এখানে এক্স এর ভ্যালু কিন্তু 300% বেরিয়ে এলো, ঠিক আছে। 300% হবে এই প্রশ্নের কারেক্ট আনসার, এটা রয়েছে অপশন বি এ। ওকে, 55 নম্বর প্রশ্নে কি বলেছে, দেখো চিনির মূল্য 20% কমে যাওয়ায় 600 টাকায় 5 কেজি চিনি বেশি পাওয়া যায়, পূর্বে 1 কেজি চিনির মূল্য কত টাকা ছিল। খুবই সহজ একটি অঙ্ক। দেখো 600 টাকায় 20% কমেছে, তাই না, তার মানে 20% কমেছে, কি পরিমাণ কমেছে সেটাই বের করি। 100-র উপর 20 কমেছে, তাহলে 600-তে কত কমেছে, তাহলে দেখো 6, তাহলে 120 কমেছে। এই যে 120, সেই 120 এখন বর্তমানে সেভ হচ্ছে, মানে কমে গেছে। এই 120 সেভ হওয়ার কারণে কিন্তু 5 কেজি চিনি বেশি পাওয়া যাচ্ছে, তাই না, 5 কেজি চিনি বেশি পাওয়া যাচ্ছে। তাহলে বর্তমানে চিনির মূল্য কত, 120/5 সমান দেখো 24। তাহলে বর্তমানে চিনির মূল্য 24 টাকা পার কেজি, ঠিক আছে, পার কেজি। এটা কিন্তু বর্তমানে চিনির মূল্য, 20% কমার পর চিনির মূল্য এটা। তাহলে আগে চিনির মূল্য কত ছিল, ঠিক আছে, আগে চিনির মূল্য কত ছিল, দেখো 20% কমার পর মানে কি, এই 24টা 80 ইউনিটের ভ্যালু, তাহলে আগে ছিল 100 ইউনিট, 100 ইউনিটের মান কত, বোঝা গেল। দেখো এই যে 24, সেটা কি 20% কমার পর, 20% কমেছে মানে কি 100-তে 80 হয়ে গেছে, তাহলে 80 ইউনিটের ভ্যালু 24, তাহলে 100 ইউনিটের ভ্যালু কত, অর্থাৎ আমরা কি আগে যে বর্ধিত মূল্য ছিল সেদিকে যাচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে শূন্য, এখানে শূন্য কেটে গেল, তাহলে দেখো এখানে 5 এলো, এখানে 4 এলো, 4 ছক 24, অর্থাৎ 5 ছক 30, অর্থাৎ আগে চিনির মূল্য ছিল 30 টাকা পার কেজি, 30 টাকা পার কেজি রয়েছে, দেখো অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। ওকে, 56 নম্বর প্রশ্নে কি বলেছে, দেখো প্রথম ও দ্বিতীয় সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে 30% ও 37% কম, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে কত কম, ঠিক আছে। দেখো তৃতীয় একটি সংখ্যা মনে করো 100, ঠিক আছে, তাহলে প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা, প্রথম সংখ্যাটি কত কম, প্রথম সংখ্যাটি কম তোমার 30% কম, ঠিক আছে। তার মানে প্রথম সংখ্যাটি হবে 70 আর দ্বিতীয় সংখ্যাটি 37% কম হবে 63, তাই না। প্রশ্ন অনুসারে দেখো তৃতীয় সংখ্যাটি 100 ধরি, তাহলে প্রথম সংখ্যাটি তৃতীয় সংখ্যা থেকে 30% কম, দ্বিতীয় সংখ্যাটি 37% কম, অর্থাৎ সেইভাবে লিখে নিলাম। তাহলে বলেছে যে প্রথম সংখ্যার চাইতে দ্বিতীয় সংখ্যা কত কম, দেখো 70-এর উপর কম 7, তাহলে 100-তে কত কম, মানে শতাংশে কত কম সেটা চেয়েছে। 70, সেখানে 7 কম, তাই না, 70 আর 63-এর মধ্যে ডিফারেন্স কত, 7, তাহলে 70-এর উপর 7 কম, তাহলে 100-তে কত, তাহলে দেখো 10 কাটাকাটি করলে 10, অর্থাৎ প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা অপেক্ষা, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা অপেক্ষা 10% কম, এটাই চেয়েছে, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা অপেক্ষা কত কম, 10% কম, 10% রয়েছে অপশন ডি এ, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। 57 নম্বর প্রশ্নে কি বলেছে, দেখো একটি শহরের লোক সংখ্যা 15,000, পুরুষের সংখ্যা 8% বৃদ্ধি ও মহিলার সংখ্যা 10% বৃদ্ধি পেলে লোক সংখ্যা 16,300 হয়, মহিলার সংখ্যা কত। মনে করি মহিলার সংখ্যা এক্স, তাহলে পুরুষের সংখ্যা কত, 1500 15,000 বিয়োগ এক্স, ঠিক আছে, 15,000 দেওয়া আছে, 1500 দেওয়া নাই, 15,000 দেওয়া আছে।
এটা তাহলে কি মহিলার সংখ্যা বলছে এবার 10% বৃদ্ধি পেল, মানে 110 হয়ে গেল 100-র উপর, ঠিক আছে, যোগ পুরুষের সংখ্যা কত শতাংশ বৃদ্ধি পেল, 8% বৃদ্ধি পেল, ঠিক আছে, তাহলে 108 হয়ে গেল 100-র উপর। তাহলে কি হলো, এই পুরুষ মহিলা বাড়ার পর হলো 16,300। ব্যাস, এখান থেকে এক্স এর ভ্যালু বের করো, তাহলে তোমার কিন্তু মহিলার সংখ্যা বেরিয়ে আসবে, তাই না? মহিলার সংখ্যা হলো বলা যেহেতু আছে, আর আমরা মহিলার সংখ্যা ধরে নিয়েছি এক্স। তাহলে দেখো 11x/10, এখানে থাকছে 0 যেহেতু কেটে দিয়েছি আমরা মনে মনে, ঠিক আছে, যোগ দেখো একটু খেয়াল করো 15,000 গুণিত 108/100 আসবে এখানে, ঠিক আছে, বিয়োগ দেখো 108x/100 আসবে, ঠিক আছে, জাস্ট আমরা গুণ করে দিলাম, ঠিক আছে, তাহলে 16,300 এলো। এটা সমান দেখো এখানে দুটো শূন্য কেটে গেল, এখানে দুটো শূন্য কেটে গেল, তাহলে 11x/10, ঠিক আছে, বিয়োগ 108x/100, জাস্ট আমরা এক্স গুলোকে একদিকে রাখলাম, এবার টার্মগুলোকে ওইদিকে নিয়ে চলে যাচ্ছে, তাহলে 16,300 বিয়োগ জাস্ট আমরা গুণ করবো এটা, ঠিক আছে, দেখো 150কে যদি 108 দ্বারা গুণ করি তাহলে 16,200 আসে, ঠিক আছে। দেখো এখানে তাহলে আমরা এবার করছি লসাগু 100, তার মানে 110x বিয়োগ 108x সমান দেখো এখানে আসছে 100, ঠিক আছে, 16,300 থেকে 16,200 বিয়োগ করলে তাহলে 2x সমান আসছে তোমার 1-এর পর 1 2 3 4, চারটা শূন্য, ঠিক আছে, তাহলে x সমান আসছে 5 1 2 3, অর্থাৎ মহিলার সংখ্যা 5,000 জন ওই শহরে, ঠিক আছে। 58 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি দ্রব্যের মূল্য প্রথমে 20% কমে পরে 30% বেড়ে 416 টাকা হলো, প্রাথমিক মূল্য কত টাকা? পূর্বের ডেটা অর্থাৎ প্রাথমিক মূল্য, ঠিক আছে, তাই আমি এক্স ধরে নিলাম। প্রথমে 20% কমছে মানে 100-র উপর হয়ে যাচ্ছে 80, তারপরে 30% বাড়ছে মানে 100-র উপর হয়ে যাচ্ছে 130, ঠিক আছে, এই যে কন্ডিশন হওয়ার পর দাঁড়ালো 416 টাকায়, ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালু কত বের করলে কিন্তু পূর্বের ডেটাটা বেরিয়ে আসবে, অর্থাৎ প্রাথমিক মূল্য সেটা বেরিয়ে আসবে, ঠিক আছে, প্রাথমিক মূল্য কত টাকা সেটাই চেয়েছে। তাহলে দেখো এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দিলাম, এখানে দুটো শূন্য কেটে দিলাম, তাহলে x সমান কি এলো 416 গুণিত 100/8 গুণিত 13, ঠিক আছে, তাহলে দেখো 8 দ্বারা কাটি, 5 8 40, 8 2 16, 4 13 52, তাহলে 4 গুণিত 100 মানে 400, অর্থাৎ দ্রব্যটির প্রাথমিক মূল্য ছিল 400 টাকা। 400 টাকা রয়েছে অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। 59 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একজন তার বেতনের 10% ব্যাংকে জমা করার পর অবশিষ্ট টাকার 4% বাড়ি ভাড়া দিলেন। তার বেতন 5,000 টাকা হলে তিনি কত টাকা বাড়ি ভাড়া দিলেন, ঠিক আছে, দেখো তার 5,000 টাকা বেতন, ঠিক আছে, তাহলে সে 10% ব্যাংকে দিয়ে দিয়েছে, তার কাছে আছে কত, এখান থেকে 10% যদি সে বিয়োগ করে দেয় তার মানে তার কাছে আছে 4,500 টাকা, বোঝা গেল? যদি বুঝতে না পারো তাহলে দেখো 5,000 গুণিত সে 10% ব্যাংকে দিয়েছে, তার মানে কাছে আছে 90%, ঠিক আছে, এই ব্যাপার, ঠিক আছে, যদি কেটে দাও তাহলে দেখো 4500 টাকা আসবে। এগুলো কিন্তু মুখে মুখে করা প্র্যাকটিস করতে হবে। 500 টাকা, 5,000 টাকা 10% মানে 500 টাকা, 500 টাকা বাদ মানে 4,500 টাকা, 4,500 টাকা 4% সে কিন্তু বাড়ি ভাড়া দিয়েছে, ঠিক আছে, বাকি টাকার বলা আছে এখানে, তাহলে 4,500 টাকার 4% সে বাড়ি ভাড়া দিয়েছে, অর্থাৎ 100-তে 4 টাকা দিয়েছে, 4,500 টাকায় কত টাকা দিয়েছে, বাড়ি ভাড়া কত দিয়েছে সেটাই কিন্তু বের করতে বলেছে। তাহলে দুটো শূন্য কেটে গেল, ঠিক আছে, 445 সঙ্গে 180, সরি 180, ঠিক আছে, 445 সঙ্গে 180, অর্থাৎ সে বাড়ি ভাড়া দিয়েছে 180 টাকা। 180 রয়েছে অপশন সি এ, অর্থাৎ অপশন সি হলো এই প্রশ্নের কারেক্ট আনসার। 60 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি সংখ্যার 78% এবং 59%-এর মধ্যে পার্থক্য 323, ওই সংখ্যাটির 62% কত? খুবই সহজ একটি অঙ্ক। দেখো 78% বিয়োগ 59%, এটার মান দেওয়া আছে 323, তাই না? তাহলে দেখো 19%-এর মানই দেওয়া আছে 323, 3 2 3, তাহলে 1%-এর মান 323/19, এই লাইনটি স্কিপ করে যাবে তোমরা যখন করবে, ঠিক আছে, 62% সরাসরি লিখবে, তাহলে 323/19 গুণিত 62, এটাই চেয়েছে যে 62%-এর মান কত। বেশ, কাটাকাটি করো, দেখো 19 1 19 থাকলো তোমার, এদিকে থাকলো 13 আর 3 মানে 133, 133 মানে 7 19 সঙ্গে 133, ঠিক আছে, তাহলে দেখো 17 গুণিত 62, 17 2 গুণে 34, 4 হাতে থাকে 3, 6 17 102 আর 3 105, অর্থাৎ দেখো 1054 হলো তোমার 62%-এর মান। 1054 রয়েছে অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো, আর এই ধরনের ক্লাস পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।